মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজে সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। রাজধানী সহ দেশের 10টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান, বেশিরভাগ চিকিৎসকই অনুপস্থিত। সারা দেশের স্বাস্থ্য খাত দুদকের নজরদারিতে। আমরা 131 জন ডাক্তারের মধ্যে 81 জনকে অ্যাবসেন্ট পেয়েছি, সেখানে অনুপস্থিতির হার প্রায় 62%। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বললেন ফখরুল। নির্বাচনে শোচনীয় পরাজয়ে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়েছে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং ডাকসুর তফসিলের আগেই ক্যাম্পাসে সহাবস্থান চায় ছাত্রদল। ইতিবাচক ধারায় ফিরলে স্বাগত জানাবে ছাত্রলীগ। 31 মার্চের মধ্যে নির্বাচন করতে চায় প্রশাসন। এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কারা ভোটার হওয়ার উপযুক্ততা, সেগুলো নির্ধারণ করবে। নির্ধারণ করলে তারা ভোটার হবে এবং তারাই প্রার্থী হতে পারবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। সংবাদে এছাড়াও থাকছে পরিবহন খাত নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ নিয়ে একটি রিপোর্ট। এবারে বিস্তারিত সংবাদ। জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সরকারের প্রধান লক্ষ্য। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ওয়েস্ট বোর্ড কমিটি পুনর্গঠন করা হয়। মুক্তা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে যোগ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সহ কর্মকর্তারা। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার সরকারের একমাত্র লক্ষ্য। এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন, নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। মন্ত্রিসভার নতুন সদস্যদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সংবাদপত্রের জন্য ওয়েস্ট বোর্ড কমিটি পুনর্গঠন করা হয়েছে। এছাড়া সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন সহ 7টি আইন নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা বিধিমালা, এ দুটো মিলে একটা জাতীয় কর্ম পরিকল্পনা করা হয়েছে, অনেক বড়। এই কর্ম পরিকল্পনাটি মন্ত্রিসভা অনুমোদন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। বাংলাদেশকে 41-এর। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। ঢাকা সহ দেশের 10টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়ে চিকিৎসকদের 62% অনুপস্থিতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অভিযান চালানো হয়। সারা দেশের স্বাস্থ্য খাতে দুদকের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মুনীর চৌধুরী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল, নাজিরা বাজারের মা ও শিশু সনদ এবং মুগদা জেনারেল হাসপাতালে অভিযান চালায় দুদক। একই সময় ঢাকার বাইরেও এই অভিযান পরিচালনা করা হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুদকের এমন সাঁড়াশি অভিযানে হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুপস্থিতির পাশাপাশি নানা অনিয়ম ধরা পড়ে। কর্মস্থলে যেসব চিকিৎসকের দেখা মেলেনি তাদের চিঠি দেবে দুদক। 10টি হাসপাতালে আমরা ড্রাইভ দিয়েছি, তার মধ্যে 230 জন ডাক্তার নিযুক্ত এস পার রেকর্ড,
তার মধ্যে আমরা অ্যাবসেন্ট পেয়েছি 92 জন। উপজেলা লেভেলকে যখন আমরা এই মনিটরিংয়ের আওতায় এনেছি, সেখানে আমরা 131 জন ডাক্তারের মধ্যে 81 জনকে অ্যাবসেন্ট পেয়েছি। আবারও অনিয়ম পাওয়া গেলে দোষীদের চাকুরি হারাতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সারা দেশের এটা অনেক বড় অবক্ষয়ের চিত্র এবং আমাদের কাছে তথ্য এসছে এই চিকিৎসকরাই প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত বা ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যস্ত। এবং আরও দুর্ভাগ্য, যেটি আমরা হাতে নাতে ধরেছি, মুগদা জেনারেল হসপিটাল, সেখানে একজন স্ট্রেচার ক্যারিয়ার ইমার্জেন্সিতে একজন রোগী থেকে টাকা নিচ্ছিল, সেটাও দুদকের হাতে ধরা পড়ল। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। তাবলিগ জামায়াতের দুপক্ষকে নিয়ে একসাথে বিশ্ব ইজতেমা আয়োজনের পক্ষে সরকার, এমনটাই জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সচিবালয়ে তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। বৈঠকে মাওলানা সাদের অনুসারীরা উপস্থিত থাকলেও মাওলানা জুবায়েরের অনুসারীদের কেউ হাজির হননি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন দুপক্ষকে নিয়ে বুধবার আবারও বৈঠকে বসবেন তারা। ওই দিন চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এদিকে মাওলানা সাদের অনুসারী তাবলিগ কর্মী আশরাফ আকি জানিয়েছেন দুপক্ষকে নিয়ে একসাথে বিশ্ব ইজতেমা আয়োজন সম্ভব নয়। পরশু 10:30টায় টাইম দিছি এবং উভয় পক্ষকে আমরা একসাথে আনবো, একসাথে বসবো এবং আমাদের একটা কথা আমরা চাপাই দেওয়ার একটা কথা আছে যে অ্যাট এনি কস্ট টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হতে হবে। আপনারা সবাই মিলে একসাথে করবেন, এটা আমাদের সরকারের দাবি। কিন্তু ওনারা যদি কোনো মতে এই ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হন, তারপরেও আমরা চাবো যে বিশ্ব ইজতেমা হতে হবে। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী শুনানি আগামী 4 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করেন। বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিদেশি ভাষায় লেখা সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় 10টি প্রতিষ্ঠানকে 2,80,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুপুর 1টা থেকে 2:30টা পর্যন্ত রাজধানীর বনানী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। হাইকোর্টের এক আদেশ অনুযায়ী শুধুমাত্র দূতাবাস, বিদেশি সংস্থা ছাড়া সব প্রতিষ্ঠানের নাম ফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার বাংলায় লেখা বাধ্যতামূলক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার প্রত্যেকটি নাম ফলক, সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিত না করলে ডিএনসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজধানীতে খাল দখলের চেষ্টা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। দুপুরে পোস্তগোলা কুতুবখালী খাল পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক দলের পরিচয় দখলের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভবিষ্যতে ওয়াটার ট্যাক্সি চালুর পাশাপাশি খালগুলো পরিষ্কার রাখতে নগরবাসীর সহযোগিতা চান মেয়র। বর্তমান সরকার ও সিইসির অধীনে জাতীয় ঐক্যফ্রন্ট আর কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজাপুরে নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। তাই এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। নির্বাচনে ভরা ডুবিতে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দলটি কোনো ধরনের প্রচারণায় অংশ নেয়নি। বিএনপি মহাসচিব এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী প্রতিদিনের সংবাদ সম্মেলনে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব জনগণের সামনে তুলে না ধরে দল সংগঠিত করার পরামর্শ দেন। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে আবাসিক ও রাজনৈতিক সহাবস্থান চায় ছাত্রদল।
ছাত্রলীগের পরামর্শ, নিজেদের বৈধ শিক্ষার্থীর তালিকা হল প্রশাসনের কাছে জমা দেবে ছাত্রদল। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণবিধি প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিজেদের এমন সব মতামত তুলে ধরে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ক্রিয়াশীল 13টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ছাত্রলীগ ও ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা অংশ নেন। ছাত্রদল নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে রাজনৈতিক ও আবাসিক সহাবস্থান চায় একাডেমিক ক্যাম্পাসে ভোট কেন্দ্র, সর্বোপরি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। এখানে যেমন আপনারা সহাবস্থান দেখতে পাচ্ছেন, এই সহাবস্থানটা মধুর ক্যান্টিন এবং সবগুলি হলে বিদ্যমান থাকবে। এরকম একটি সিদ্ধান্ত পরিবেশ পরিষদে কার্যকর হওয়ার পরই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার জন্য ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং অন্যান্য সংগঠন অনেকেই এই সহাবস্থানের ইস্যুটাকে প্রাধান্য দিয়েছে। ছাত্রলীগ একাডেমিক ক্যাম্পাসে ভোট কেন্দ্রের বিরোধী, হলে ভোট কেন্দ্র চায় তারা। ছাত্রদল করে এমন বৈধ ছাত্রদের হলে সহাবস্থানে সায় আছে ছাত্রলীগের। মধুর ক্যান্টিনেও রাজনীতি করতে ছাত্রদলকে আহ্বান জানিয়েছে তারা। যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে, ছাত্র রয়েছে, শিক্ষার্থী আসুক, তাদের লিস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখ, প্রভোস্টারদের দেখ। প্রত্যেকটি হলে প্রভোস্টদের সরাসরি কর্তৃত্ব রয়েছে, তাদের তত্ত্বাবধানে লিস্ট দেয়, তারা আসুক, আমাদের কোনো আপত্তি নেই। কারা নির্বাচনে প্রার্থী ও ভোটার হবেন সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। উপাচার্য বললেন, যারা ভোটার হবেন তারা প্রার্থী হতে পারবেন সে বিষয়টি নিশ্চিত। ছাত্র সংগঠনগুলোর মতামতের বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য। এখন তো এগুলো সবগুলোই তো এজেন্ডাগুলো আছে, আলোচনার মধ্যে আছে। তো এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কারা ভোটার হওয়ার উপযুক্ততা সেগুলো নির্ধারণ করবে। নির্ধারণ করলে তারা ভোটার হবে এবং তারাই প্রার্থী হতে পারবে। এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলেও 31 মার্চের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খান আলামিন, RTV, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2 বছরের সাজার বিরুদ্ধে আপিল করে জামিন পেয়েছেন পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক শহীদুল হক ও আশরাফুল হুদা। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল আজ সোমবার শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। 14 বছর পর গেল বছরের 10 অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হয়। পরিবহন খাত নিয়ন্ত্রণে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, সেই সঙ্গে শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ ও মাদক নিয়ন্ত্রণের ওপর জোর দিলেন বিশেষজ্ঞরা। আর অভিজ্ঞতা থেকে পুলিশ বলছে, সব পক্ষকে সচেতন করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জুবায়ের সানির রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন শাহিন হোসেন। পরিবহন শ্রমিকদের তাণ্ডব এখন ভয়াবহ রূপ নিচ্ছে। বাস যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নিপীড়নের পর সামান্য কথা কাটাকাটির কারণে খুন ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছেন চালক হেলপাররা। রাজনৈতিক মদদের কারণেই তাদের এমন বেপরোয়া আচরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাভার ও টাঙ্গাইলে নারী বাস যাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছিল। আদালতে অপরাধীদের বিচারের পর শাস্তিও হয়েছে। তারপরও এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। আইনের কঠোর প্রয়োগ ছাড়া এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জুজুর ভয়ে আমরা এটাকে বাড়তে দিয়েছি। যার জন্য আমি বলি যে বাংলাদেশে এক একটা জিনিস হয় কি, সমস্যাকে আমরা অনেক বড় করি, তারপরে এটা সমাধান করার চেষ্টা করি। এদেরকে এত ক্ষমতাশালী আমরা করে ফেলেছি, তো সেটা মনে করেন যে সরকারে থাক, মন্ত্রীতে থাক কিংবা না থাক, এদের সাহসের জায়গাটাকে বড় করে ফেলেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন পার পেতে না পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার কথা বললেন তারা। সরকার যদি কোনো বিব্রতকর অবস্থা বা অজনপ্রিয় হয়, তাহলে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার জন্যই হবে। এই পরিবহন সেক্টরে যেই নৈরাজ্য আছে, সেই নৈরাজ্যটা কিন্তু কিভাবে দূর করা যায় সে ব্যাপারে যত দ্রুত তারা সিদ্ধান্ত নিবে, তাদের নিজেদের জন্যই কিন্তু ভালো হবে। সে সঙ্গে চালকদের সচেতন করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া এবং সব পক্ষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। চালকদেরকে দক্ষ করে তোলা যেমন একদিকে প্রয়োজন, একই সাথে তাদের যেই মানবিক বিষয়টিও তাদের মধ্যে জাগ্রত করার জন্য আপনার নিয়মিত তাদের আসলে প্রশিক্ষণ বা বিভিন্ন আপনার মোটিভেশন যে কর্মশালা, সেইগুলো কিন্তু আমাদের
চালিয়ে যেতে হবে। সড়কের উপর থেকে আমাদের নির্ভরতাটা কমাতে হবে, কমালে পরে স্বাভাবিকভাবে তখন কিন্তু এটা মানে অল্টারনেট আমার যখন থাকবে যে আচ্ছা ঠিক আছে এটা আমার বন্ধ, এটা আমার তো চালু আছে। মাদকের যে বিষয়গুলো, সে মাদকের বিষয়টা ভালো করে দেখতে হবে। আর পুলিশ বলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এ ধরনের ঘটনা রোধে সব পক্ষকে সচেতন হতে হবে। তো আচরণ কেউ যদি অ্যাট ফল্ট থাকে, উদ্ধত আচরণের তো কোনো সুযোগ নাই। তা এখানে ওই যে আমরা ঘুরে ফিরে ওইটাই বলি যে ওই সবারই যে ট্রাফিক এডুকেশনের জায়গাটা, শুধু ড্রাইভার যারা শ্রমিক বা তাদেরকে দোষ দিই কেন? আমি যখন ড্রাইভিং হুইলে থাকি আমার আচরণটা আপনি দেখবেন যে কীরকম আচরণ করি আমরা, তখন নেমে যেভাবে আমরাও ঝগড়া করি, তো ওইটাও কিন্তু কোনো হেলদি একটা অ্যাটমসফিয়ার না। কোনো একটি ঘটনা ঘটলেই চারিদিকে হইচই পড়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার যেই সেই অবস্থা। তাই এর স্থায়ী সমাধানের উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। জুবায়ের সানি, RTV, ঢাকা। প্রতারণার অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শামসুদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ কায়সার হামিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পদ্মার তীব্র স্রোত যেন শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা প্রান্তে আঘাত করতে না পারে, সেজন্য 10 কিলোমিটার নদী খনন করা হবে। এজন্য খরচ হবে প্রায় 550 কোটি টাকা। খুব শিগগিরই নদী খননের কাজ শুরু হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। স্পিডবোটের গতিতে ফসে ওঠা পানি আর তার তীব্র স্রোত যতটা ভয়ঙ্কর, বর্ষা মৌসুমে পদ্মা দেখা দেয় তার চেয়েও কয়েকগুণ ভয়ঙ্কর রূপে। সেই ভয়াবহতা কেড়ে নেয় পদ্মার দক্ষিণ পারে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার শত শত মানুষের স্বপ্ন। পানি উন্নয়ন বোর্ডের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড গ্রাফিক ইনফরমেশন সার্ভিসের হিসাব মতে নড়িয়া ও জাজিরায় গত 8 বছরে 15 বর্গ কিলোমিটারের বেশি এলাকা তলিয়ে গেছে পদ্মায়। ডান তীর যেমন ভাঙছে, বিপরীতে ঘটছে বাম তীর, ফলে নদীর স্রোত ক্রমান্বয়ে ডান দিকে যাচ্ছে। নড়িয়া জাজিরাও ক্রমান্বয়ে হচ্ছে আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি হ্রাস করতে খনন করা হবে চরের অংশ। নদীর স্রোত ডান তীর থেকে নিয়ে যাওয়া হবে বাম দিকে। এজন্য 534 কোটি টাকা খরচ করে এই এলাকার 9.75 কিলোমিটার নদী খননের কাজ শুরু হবে সহসায়। আমরা ড্রেজার মেশিনের যে বালি উত্তোলন হবে, ড্রেজিংও করব, রিফিলিংও করব। আমরা মুলফতগঞ্জ বাজার, হসপিটাল যতটুকু পারা যায় নদী ভরাট করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যার যার জমি ছিল তার হাতে ফেরত দেওয়া হবে। 9 কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ সহ নদী খননের কাজটি বাস্তবায়ন করবে বেঙ্গল গ্রুপের 2 প্রতিষ্ঠান, বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। চরটাকে বর্ষার আগেই এমনভাবে করতে হবে যাতে নাকি খনন কাজ করে আমরা ওখানে একটা চ্যানেল করে দেব। চ্যানেল করার পরে আপনি জানেন যে জুন মাসের মধ্যে একটা ভালো একটা বন্যার একটা প্রকোপ মানে স্রোত আসে, একটা ভেলোসিটি আসে, একটা প্রবাহ আসে। যখন ওই প্রবাহটা আসবে, আসার পরে আমাদের ওই চ্যানেলের মধ্যে দিয়ে যখন এটা প্রবাহিত হবে তখন দেখা যাবে চ্যানেলগুলি বড় হয়ে যাবে এবং এ পাশের বালি যেটা আছে সেগুলি আপনার পাড়ের দিকে ভিড়ে যাবে এবং চ্যানেলের গতি আমরা পরিবর্তন করতে সামর্থ্য হব ইনশাল্লাহ। পুরো প্রকল্পটি 1097 কোটি টাকার। প্রকল্প বাস্তবায়ন হবে 2021 সালের জুন মাসের মধ্যে। বাঁধ নির্মাণ করা হবে নড়িয়ার 7.9 কিলোমিটার ও জাজিরার 1 কিলোমিটার। খান আলামিন, RTV, শরীয়তপুর। মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ভেসে ওঠা 2 মরদেহের পরিচয় জানা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন 18 জন। এদিকে ট্রলার মালিক জাকির দেওয়ানের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মুন্সিগঞ্জ আমলি আদালতের বিচারক আরাফাতুল রকিব এই আদেশ দেন। নোয়াখালীতে 4 জন সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 9 জন।
দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সোনাইমুড়ি সড়কের মীর ওয়ারিশপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। এদিকে মাগুরা সদর উপজেলার নলদাহ এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং মাগুরা ফরিদপুর সড়কের পল্লীকান্দায় বাস চাপায় এক পথচারী মারা গেছেন। অন্যদিকে যশোরের মনিরামপুরে পণ্যবাহী ট্রাক উল্টে আবু রাসেল খন্দকার নামে এক চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মারা যান এক যাত্রী। চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মারা গেছে এক শিক্ষার্থী। এরই সঙ্গে শেষ করব রাতের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান লক্ষ্য। রাজধানী সহ দেশের 10টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান, বেশিরভাগ চিকিৎসকই অনুপস্থিত। সারা দেশের স্বাস্থ্য খাত দুদকের নজরদারিতে। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বললেন ফখরুল। নির্বাচনে শোচনীয় পরাজয়ে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়েছে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং ডাকসুর তফসিলের আগেই ক্যাম্পাসে সহাবস্থান চায় ছাত্রদল। ইতিবাচক ধারায় ফিরলে স্বাগত জানাবে ছাত্রলীগ। 31 মার্চের মধ্যে নির্বাচন করতে চায় প্রশাসন। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।